আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি মোসাম্মিল টম চলে আসলাম আর একটা আনাদার ক্লাসে। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমরা অক্সো অ্যাসিডের তীব্রতা। এটা মূলত এইচএসসি এবং এসএসসি উভয়ের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। অনেকজনেই আমরা অ্যাসিড কোনটি শক্তিশালী এটা জানি না। তো এইটা জানার জন্য আমাদের অক্সো অ্যাসিডগুলো সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। এছাড়াও যারা অ্যাডমিশন দিবা, এটা শিওরলি বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটির একটা প্রশ্ন আসবে। তো আমরা এই প্রশ্নগুলো কিভাবে সহজে অ্যান্সার করতে পারি, এইটার জন্য আমরা দেখব। আমরা এগুলো পরে এক্সারসাইজ করব। তো আমরা আগে যে অক্সো অ্যাসিড কী জিনিস এইটা সম্পর্কে একটু ধারণা নিই। অক্সো অ্যাসিড অক্সো অ্যাসিড অর্থাৎ অধাতব কেন্দ্রীয় পরমাণুর সাথে অক্সিজেনযুক্ত অ্যাসিডকে আমরা অক্সো অ্যাসিড বলি। অধাতব কেন্দ্রীয় পরমাণুর সাথে অক্সিজেনযুক্ত অ্যাসিডকে অক্সো অ্যাসিড বলা হয়। তো অক্সো অ্যাসিডের তীব্রতা বেশ কয়েকটা বিষয় বা নিয়ামকের উপর নির্ভর করে। আমরা প্রথমে জানি যে অক্সো অ্যাসিডের তীব্রতা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এর মানের উপর নির্ভর করে। যার বিয়োজন ধ্রুবক যত বেশি তার তীব্রতা বেশি। অপরদিকে আমরা জানি যে অক্সো অ্যাসিডের তীব্রতা কেন্দ্রীয় পরমাণুর অক্সিডেশন নাম্বার বা জারণ মানের উপর নির্ভর করে। যার জারণ মান যত বেশি হয় তার তীব্রতা বেশি। তাহলে দুইটা গেল। 3 নাম্বার জানবো যে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে যদি কেন্দ্রীয় পরমাণু উভয়ের জারণ মান সমান হয়ে যায়, সেক্ষেত্রে অক্সো অ্যাসিডের তীব্রতা কেন্দ্রীয় পরমাণুর আকারের উপর নির্ভর করে। কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে সেই অ্যাসিডের শক্তিশালী, অর্থাৎ তার তীব্রতা তত বেশি হবে। এছাড়াও আমরা জানি যে পোলাদ দ্রবণে অ্যাসিড সমূহের তীব্রতা বৃদ্ধি পায়, দ্রবণীয়তা বৃদ্ধি পায়, অপোলাদ দ্রবণে দ্রবণীয়তা কমে যায়। এছাড়াও আরেকটা স্পেশাল ফিচার আছে যেটা আমরা অনেক সময় ভুল করি, সেটা আমরা এই প্রশ্নের অ্যান্সারের মধ্যে দেখব। যে অ্যাসিডগুলোর মধ্যে আমরা দেখব যে যাদের গ্রুপ ভিন্ন, সেই গ্রুপ ভিন্ন অ্যাসিডগুলোর ক্ষেত্রে আমরা যদি অ্যাসিডের শক্তিশালী বা তীব্রতা বের করতে যাই, সেখানে প্রয়োজন পড়ে অ্যাসিডের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার উপর। যার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি তার তীব্রতা তত বেশি। তো আমরা প্রথমেই শুরু করব যে কেন্দ্রীয় পরমাণুর, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যদি বেশি হয়, অর্থাৎ অক্সো অ্যাসিডের তীব্রতা নির্ভর করে। অক্সো অ্যাসিডের তীব্রতা যে বিষয়গুলোর উপর নির্ভর করে, 1 নাম্বার দেখব যে তীব্রতা 1 নাম্বার হলো কেন্দ্রীয় পরমাণুর জারণ মান। বেশি হলে সেই অক্সো অ্যাসিডের বা সেই অ্যাসিডের তীব্রতা বেশি। তো অ্যাসিডের যদি জারণ মান বেশি হয়, তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি যে HClO4 পারক্লোরিক অ্যাসিড, অথবা H2SO4 সালফিউরিক অ্যাসিড, অথবা আমরা যদি দেখি যে HNO3 নাইট্রিক অ্যাসিড, এছাড়াও আমরা দেখতে পারি যে HCl2, এই জাতীয় যে অ্যাসিডগুলো আছে, অথবা HBrO4, এই অ্যাসিডগুলো তীব্রতা তাদের যদি ক্রম হিসাবে সাজায়, আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে কেন্দ্রীয় পরমাণু কোনটা। তো আমরা অনেক সময় মনে করি যে যৌগটা মাঝে আছে সেগুলোই হয় কেন্দ্রীয় পরমাণু, কিন্তু অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা রং কনসেপ্ট। আমরা যদি রিয়েল কনসেপ্ট জানি যে আসলে এই ঘটনাটা কি, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে আমরা কিভাবে কেন্দ্রীয় পরমাণু বা অন্য যে কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে কিভাবে আমরা সেন্ট্রাল অ্যাটম খুঁজে বের করব। সেন্ট্রাল অ্যাটম খুঁজে বের করার পদ্ধতি হলো, 1 নাম্বার দেখতে হবে ওই যৌগের মধ্যে যার জারণ মান সর্বাধিক সেটা হয় কেন্দ্রীয় পরমাণু। তারপর যার ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা যত কম, 2 নাম্বার প্রায়োরিটি সেটা হবে তীব্র। এবং 3 নাম্বারের ক্ষেত্রে আমরা যদি দেখি যে হাইড্রোজেন কখনোই কেন্দ্রীয় পরমাণু হতে পারে। আমরা জানি ক্লোরিনের যে তড়িৎ ঋণাত্মকতা এটা কম, এটা কেন্দ্রীয় পরমাণু হবে। তাহলে এখানে ক্লোরিন যদি কেন্দ্রীয় পরমাণু হয়, তাহলে যেমন হাইড্রোজেন আমরা জানি যে +1, এর সাথে ক্লোরিন আছে x ইন্টু অক্সিজেন -2 ইন্টু 4 ইকুয়াল 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা জানি যে +7 হবে। আমি একটু নিচে লিখে দেই যে হাইড্রোজেন +1, এর সাথে ক্লোরিন আছে x, তাহলে ইন্টু, তাহলে 1 ছিল 1 দিলাম না, যে -2 ইন্টু 4 ইকুয়াল 0। তাহলে যে +1
প্লাস এক্স মাইনাস 4 4 দুগুণ 8 ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল হবে +7। তাহলে এখানে হচ্ছে +7। ঠিক একইভাবে দেখি যে 3 দুগুণ 6 থেকে 2 গেল, তাহলে +6। তাহলে এখানেও 3 দুগুণ 6, 6 থেকে 1 গেল +5। তাহলে এখানে ক্লোরিনের ক্ষেত্রে 2 দুগুণ 4, 4 থেকে 1 গেল +3। অ্যাসিডগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটা? যে কেন্দ্রীয় পরমাণু জারণ মান যত বেশি সেই অ্যাসিডটা শক্তিশালী তত বেশি হয়। তাহলে আমরা এখানে দেখলাম যে এই যে পারক্লোরিক অ্যাসিড এইটা হলো সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, তারপরে নাইট্রিক অ্যাসিড, তারপরে HClO2। HClO2। তাহলে এইটা আমরা 1 নম্বর উদাহরণটা আমরা বুঝলাম। যদি এরকম একটা সঠিক ক্রম অনুসারে সাজাও দেয়া থাকে তাহলে আমরা আশা করি পারবো। তো এখানে হয় +3। তো আমরা দেখি যে দ্বিতীয় ক্ষেত্রে দেখব যে কেন্দ্রীয় পরমাণু জারণ মান ছোট হলে, জারণ মান সমান হলে, জারণ মান সমান হলে যে কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট, যে কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট তার তীব্রতা তত বেশি। তার মানে আমরা যদি দেখি যে যদি জারণ মান সমান হয় তাহলে আকারের উপর নির্ভর করে, যদি আকার ছোট হয় তার তীব্রতা তত বেশি হবে। আমরা যদি দেখি যে H3PO4 এবং HNO3 এই দুইটার মধ্যে যদি আমরা জারণ মান বের করি তাহলে এখানে আমরা জারণ মান 4 দুগুণ 8, 8 থেকে 3 গেল আমরা পাবো +5। তাহলে এইখানেও 3 দুগুণ 6, 1 চলে যাবে +5। এই দুইটা পরমাণু যেহেতু জারণ মান সমান হয়ে গেছে তাহলে আমরা প্রথম শর্ত হিসেবে এখানে কিন্তু আমরা কি বের করতে পারতেছি না, কোনটি তীব্র সেটা বুঝতে পারতেছি না। সেই ক্ষেত্রে আকার দেখতে হবে। আমরা জানি যে একই গ্রুপের উপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি পায়। দুইটা কেন্দ্রীয় পরমাণু একই গ্রুপের মৌল, আমরা জানি এটা 15 গ্রুপের মৌল। 15 গ্রুপে যেমন এই যে নাই প্রেম আছে শুধু 20, আছে শুধু 20 মাত্র। তাহলে উপর থেকে যদি নিচে আসি তাহলে আমরা জানি আকার বাড়ে। তাহলে আমাদের বলা হয়েছে যদি কি হয়, আকার যত ছোট হবে তীব্রতা তত বেশি হবে। তাহলে উপর থেকে নিচে আসলে আকার বাড়ে। তাহলে এইটার চেয়ে যেহেতু নাইট্রোজেনের আকার ছোট, ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, সহজেই কি হয়ে যাবে, তীব্র অ্যাসিড হয়ে যাবে। তাহলে আমরা দুইটা কনসেপ্ট আমরা ক্লিয়ার হইতে পারছি। এখন আমরা দেখব যে 3 নম্বর কনসেপ্টটা হলো যদি কি দেখব যে যদি জারণ মান সমান হওয়ার পর, জারণ মান সমান হলে আমরা গ্রুপের উপর নির্ভর করব। যদি জারণ মান সমান হয় তাহলে দেখব গ্রুপ দেখব যে গ্রুপ একই কিনা, গ্রুপ একই না হলে আমরা দেখব যে ইলেকট্রোনেগেটিভিটি, যে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে, তীব্রতা তত বেশি। তাহলে এই তিনটাই কনসেপ্ট আমরা যদি মাথায় রাখি তাহলে সব প্রশ্নগুলো সমাধান করতে পারবো। আগে দেখবো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে জারণ মান যার যত বেশি সেটা তীব্র। যদি দেখি জারণ মান সেম হয়ে যায় তাহলে দেখবো যার আকার যত ছোট সেটি তীব্র। এবং তৃতীয় ক্ষেত্রে দেখবো যদি জারণ মান সমান হয়ে যায় এবং তাদের গ্রুপ লক্ষ্য করব, যদি তাদের গ্রুপ একই হয় তাহলে তো আমরা এই কনসেপ্টে ফেলাইতে পারবো। আর যদি গ্রুপ একই না হয় তাহলে আমার মনে রাখতে হবে ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে তার তীব্রতা আমরা দেখব যে তত বেশি হবে। তাহলে আমরা এখন প্রশ্নগুলোর মধ্যে ছলপ্রাসি যে কোন অ্যাসিডের কে এর মান বেশি, মানে কে মানে আমরা জানি যে বিয়োজন ধ্রুবক, তাহলে বিয়োজন ধ্রুবক কার বেশি হবে, যে অ্যাসিডের যত জারণ মান বেশি, যার সক্রিয়তা বেশি, যার শক্তিশালী বেশি, সেটা আমরা জানি কে বিয়োজন ধ্রুবকের মান বেশি হয়। তাহলে আমরা দেখি যে এখানে সালফারের জারণ মান +6, এখানে হয়ে গেল কত 7, এখানে হবে আমাদের
7, 8 থেকে 1 চলে গেল, তাহলে এখানে 6 থেকে 1 গেল +5, এখানেও পাবো +7। তাহলে এই দুইটার মধ্যে আমরা জানি যে এই দুইটা হবে না, কারণ এই দুইটা জারণ মান এই দুইটা অপেক্ষা কম। এখন এই দুইটার ক্ষেত্রে আমরা দেখবো যে গ্রুপ একই কিনা। তাহলে দেখো যে এগুলো কিন্তু সবাই কি গ্রুপ একই, অর্থাৎ গ্রুপ 17 আমরা জানি ফল কলা বেল আইলো আহারে, ফল কলা বেল আইলো আহারে স্টার্টিং। তাহলে উপর থেকে যদি আমরা নিচে নামি, উপর থেকে নিচে নামলে আমরা জানি কি হয়, আকার বড় হয়, যার আকার যত ছোট সেটা তত শক্তিশালী। তাহলে উপরের এই দুইটার মধ্যে আকার কার ছোট, তাহলে উপর ডেফিনেটলি যে উপরে আছে এইটার প্রবীণ অপেক্ষা আকার ছোট, যার কারণে এখানে আমাদের অ্যান্সার হবে যে এই ClO4 পারকুলোরিক অ্যাসিড, এইটাও হচ্ছে না। তাহলে আমরা এখন দেখব যে কোনটির দুর্বল অম্ল। এইটা এই যে এইটা এখানে ঢাকা ইউনিভার্সিটির দুইটা সেজনই প্রশ্নটা আসছিল, এবং এইটাও দেখেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এবং রিসেন্ট প্রশ্ন 24-25 A6 মানে 6 নম্বর শিফটে আসছিল সায়েন্স এ ইউনিটে। তো আমরা দেখব যে এই দুটো অ্যাসিডের মধ্যে কোনটা শক্তিশালী। তাহলে আমাদের প্রথম কনসেপ্ট হলো জারণ মান বের করব। তাহলে এইখানে দেখি যে আমরা জারণ মান কোনটি দুর্বল চাই, তাহলে 8 থেকে 1 চলে গেল, তাহলে এখানে +7, এইখানেও +7, তাহলে এখানে জারণ মান পাচ্ছি কত, 8 থেকে 2 চলে গেল +6, তাহলে এখানে +5। তাহলে দেখি জারণ মান যদি ছোট হয় সেটা অধিক দুর্বল হবে, তাহলে জারণ মান কম আছে মানে ছোট, এটা অধিক দুর্বল। এবং পরবর্তী দেখি যে কোনটা অধিক অম্লীয়, এইটাও ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, ডিইউ, আমি এখানে লিখি নাই, এটাও ডিইউ এর প্রশ্ন। তো আমরা দেখি যে এই যে 4টা অ্যাসিড আছে, এই 4টা অ্যাসিডের মধ্যে আমাদের আগে জারণ মান বের করতে হবে। তাহলে এখানে দেখি যে 2 × 4, 1 চলে গেল +3, তাহলে এখানে দেখি যে +5, তাহলে এখানে দেখি যে 4 × 2 = 8, 8 থেকে 3 গেল +5, এবং এইখানে কত হয় যে 3 × 2 = 6, 6 থেকে 2 চলে গেল +4। তাহলে কোনটি অধিক অম্লীয়, তাহলে অম্লীয় মানে জারণ মান বেশি হইতে হবে, তাহলে এইটা আমরা কাটলাম, এইটা কাটলাম, এই দুইটা হবে না। তো এই দুইটার মধ্যে কোনটা জারণ মান বেশি, অর্থাৎ তাহলে অধিক অম্লীয়, যেহেতু জারণ মান সমান, তাহলে কোনটি অধিক অম্লীয়। অধিক অম্লীয়র ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে গ্রুপ যদি আমরা দেখি এগুলো কোন গ্রুপের মৌল, তাহলে এগুলো জানি যে নিকটায়োজন, অর্থাৎ গ্রুপ 15, ওই যে নাইপ্রেম আছে শুধু 20, তাহলে নাইট্রোজেন যেহেতু আকার ছোট ফসফরাসের চেয়ে, এই যে নাইপ্রেম আছে শুধু Sb অ্যান্টিমনি 20 মাত্র, তাহলে উপর থেকে নিচে আসলে জমে আকার বৃদ্ধি পায়। তাহলে এখানে এইটা যেহেতু আকার ছোট এবং এখানে অধিক অম্লীয় বলছে, তার মানে এখানে আমাদের HNO3 বা নাইট্রিক অ্যাসিড হবে, এইটাও হচ্ছে না। তাহলে দেখব এখন এখানে এই যে 3 নাম্বার, অর্থাৎ লাস্ট প্রশ্ন যেটা আমাদের আছে যে তীব্রতার ক্রম অনুসারে সাজাও। এই যে অ্যাসিডগুলো দেয়া আছে, অ্যাসিডগুলো তীব্রতার ক্রম অনুসারে সাজাইতে বলছে। তো আমরা এই অ্যাসিডগুলো তীব্রতার ক্রম অনুসারে সাজাবো, এগুলো একটু মিশিয়ে নেই। তীব্রতার ক্রম অনুসারে আমরা সাজাবো। তীব্রতার ক্রম অনুসারে যদি আমরা সাজাইতে যাই, আমাদেরকে আছে জারণ মান বের করতে হবে। তাহলে এখানে 3 × 6 বোরনের জারণ মান বের করব। 3 × 6 থেকে 3 চলে গেল +3, এখানেও 3 × 6 থেকে 3 চলে গেল +3, 2 × 4 থেকে 1 চলে গেল +3। এইবার আমাদের সমস্যা হয়ে গেছে যে 3টা পরমাণু কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে জারণ মান সমান। তাহলে তড়িৎ ঋণাত্মকতা আমরা কিন্তু এখানে আকারের উপর নির্ভর করে এইটা বলতে পারতেছি না। কেন বলতে পারতেছি না, আমরা 3 নাম্বার শর্তের মধ্যে পড়ছি, জারণ মান সমান হলে গ্রুপ একই কিনা এইটা আমাদের দেখতে হবে। একই না হলে তার মানে এগুলো গ্রুপ একই না, যেমন বোরন ফসফরাস 15 গ্রুপের মৌল, ক্লোরিন 17 গ্রুপের মৌল। তাহলে আমরা যদি বোরনের ক্ষেত্রে দেখি যে বোরন কয় নাম্বার গ্রুপের মৌল, তাহলে বোরনের ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p1। তাহলে এখানে আছে কত, যে শেষ কক্ষপথে এস এবং পি থাকলে এর সাথে 10 যোগ হয়, তাহলে এখানে 10 যোগ করলে আমরা গ্রুপ পাবো, এখানে গ্রুপ পাইলাম 13। তার মানে একটা 13, একটা 15, একটা 17, 3টা আলাদা গ্রুপ। তার মানে এইখানে ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতার উপর নির্ভর করবে। তাহলে আমরা যদি বোরন দেখি যে বোরন 13 নাম্বার গ্রুপ, তাহলে আমাদের এই 13 নাম্বার বোরনের ইলেকট্রোনেগেটিভিটি দেখতে হবে। যেখানে দেখি আমরা লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর হচ্ছে কি বোরন, আমি একই পর্যায়ে যাচ্ছি। বোরনের পরে আছে কার্বনের পরে কি আছে কার্বন 6, তারপরে নাইট্রোজেন 7, তারপরে অক্সিজেন 8,
তারপর ফ্লোরিন 9। এই পর্যন্ত দেখি যে এই যে ফ্লোরিনের নিচে কে আছে, ফল কলা বেল আইলো হারে ক্লোরিন আছে, তাহলে অক্সিজেনের OSSC-তে পড়ে সালফার আছে, নাইট্রোজেন নাইপ্রেম আছে শুধু 20, ফসফরাস আছে, কার্বন কাশি সিলিকন মানে এগুলো আছে। এখন আমরা যদি দেখি যে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির মান 2.1 আছে, তার মানে এইটা হলো 1 তড়িৎ ঋণাত্মকতার মান, এখানে 0.1 কমে যায় 0.9 হয়। এবং ফ্লোরিন আমরা জানি পর্যায়ের সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মূল্য এইটুকু মনে রাখতে হবে যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 4.0। অক্সিজেন এইখান থেকে যদি আসি 0.5 করে কমে যাবে, 0.5 করে কমে গেলে 3.5 হবে, তাহলে এখানেও 0.5 কমে যাবে 3.0, এখানেও 0.5 কমে যাবে 2.5, এখানেও 0.5 কমে যাবে 2.0, এখানেও 0.5 কমে যাবে, তাহলে 1.5, আর এইটা তো আমরা পড়ছি যে 1। এখন আমাদের যে সোডিয়াম আছে, সোডিয়াম তো জানি 11 অ্যাটমিক নাম্বার, সোডিয়াম 0.9। সোডিয়ামের পরের যে মৌল আছে ম্যাগনেসিয়ামের যদি তড়িৎ ঋণাত্মকতা বের করি 0.3 এর সাথে যোগ করতে হবে, 0.3 যদি যোগ করি তাহলে 1.2। তারপরে এরপরে আছে অ্যালুমিনিয়াম যদি করি আবার 0.3 যোগ করি 1.5। যদি আমরা সেম কাজটা করি তাহলে এখানে যোগ করতে হবে 0.3 যোগ করলে 0.8। এরপরে তাহলে এখানে 0.3 যোগ করলে 0.8 হয়ে গেছে। তো এখন আবার 0.3 যোগ করব, তাহলে এখানে 0.3 যোগ করলে হয় 2.1। 2.1 এর পরে আমরা যোগ করব 0.4, মানে পরে সালফারে চলে গেলে তাহলে এর সাথে 0.4 যোগ হবে, মানে 0.1 বাড়ছে, তাহলে এখানে হলো 2.5। এখন ক্লোরিনে যদি যাই এখানে আমরা পাইলাম সালফার 2.5। এই যে 2.5 কিন্তু এটা কার সমান, কার্বনের সমান, এই যে কার্বনের সমান তড়িৎ ঋণাত্মকতার মান। এবং এইখানে গিয়ে এর সাথে আবার 0.1 বাড়বে, মানে 0.5 যোগ করতে হবে, তাহলে 0.5 যোগ করলে আমরাও জানি এটা হবে 3.0। তো এই যে মৌলগুলো আছে এই মৌলগুলোর এই সিস্টেমে কিন্তু এটাকে বলা হয় পাউলিং স্কেল থেকে আমরা কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মানগুলো বের করতে পারি। তো তড়িৎ ঋণাত্মকতার মান বের করে আমরা দেখব যেহেতু এরা আলাদা, তড়িৎ ঋণাত্মকতা বেশি কার, যার বেশি সেটা অধিক অম্লীয় হবে। তাহলে এখানে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান আমরা বের করে দেখলাম যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু কত, যে 3.0। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.0। তাহলে আমরা পরবর্তীগুলো দেখবো যে পরবর্তীগুলো তড়িৎ ঋণাত্মকতার মান বেশি কার। তাহলে পরবর্তীতে আছে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান দেখেন কত, যে 2.1। এটা কিন্তু হাইড্রোজেনের সমান, তাহলে ফসফরাস পাইলাম আমরা কত, এর তড়িৎ ঋণাত্মকতার মান হলো 2.1। এরপরে পাবো বোরনের তড়িৎ ঋণাত্মকতার মান দেখবো যে বোরনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 2.0। বোরন হলো কত, 2.00। তো এই তিনটার মধ্যে আমরা দেখবো যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, যার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি তার তীব্রতা তত বেশি হবে। যেহেতু এইখানে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এইটা বেশি তীব্র, তারপরে এইটা, তারপরে বোরিক অ্যাসিড। তো এই যে প্রশ্নগুলো, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আমরা এখান থেকে এই ক্লাসটা করার পরে তোমরা যদি কি করো, প্র্যাকটিস করো, তোমরা কিন্তু সবগুলো প্রশ্ন অর্থাৎ যতগুলো প্রশ্ন ব্যাংক আছে সব প্রশ্নগুলো করতে পারবা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।